সমাচার টেনের শুরুতেই ওপার বাংলার দিকে নজর রাখতেই হচ্ছে। হাসিনা সহ 3 আসামির মামলার রায়দান করবে ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আর কিছু পরে, অর্থাৎ একটু পরেই হাসিনা মামলার রায়। সান্নিক রয়েছে টেলিফোন লাইনে। সান্নিক, কখন রায়দান? দেখো, এখনো পর্যন্ত বাংলাদেশ সূত্রে যেটা জানতে পারা যাচ্ছে, আজ স্থানীয় সময় অর্থাৎ বাংলাদেশের সময় সকাল 11টায় এই রায়দান হওয়ার কথা, যার সরাসরি সম্প্রচার বাংলাদেশের সংবাদ মাধ্যমে করা হবে তেমনটাই জানানো হয়েছে। মূলত এই রায়দানে যে বিভিন্ন ঘটনা, জুলাই মাসের আন্দোলন 2024 সালে যেগুলো ঘটেছিল, তার জন্য সেই দেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান হাসানকে দোষী সাব্যস্ত করে আজকে কি রায় আজকে দেয় আদালত, সেই দিকে আমাদের প্রত্যেকের অবশ্যই নজর থাকবে। তবে এই গোটা বিষয় নিয়ে কিন্তু ইতিমধ্যেই উত্তেজনার পরিস্থিতি বাংলাদেশে তৈরি হয়েছে। একেবারে সান্নিক, সঙ্গে থাকো। প্রতিনিধি সান্নিক যেমনটা জানালো যে আর কিছুক্ষণের অপেক্ষা, একটু পরেই হাসিনা মামলার রায়। হাসিনা সহ 3 আসামির মামলার রায়দান করবে ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সরাসরি সম্প্রচার করা হবে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ, হাসিনার বিরুদ্ধে জুলাইয়ের গণ অভ্যুত্থান দমানোর চেষ্টার অভিযোগ। এদিকে উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছে, কথাও জানালো সান্নিক। গতকাল রাত থেকে অগ্নিগর্ভ বাংলাদেশ, বিভিন্ন জায়গায় ভাঙচুর, আগুন, বাস, ট্রাক, অ্যাম্বুলেন্স, রেল লাইনে আগুন, রাতের দিকে দিকে মশাল মিছিল। বাংলাদেশে আজ লকডাউনের ডাক। সান্নিক রয়েছে আমার সঙ্গে। সান্নিক, পুলিশকে ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে যে হিংসা রুখতে শুট এট সাইট অর্ডার। আইন শৃঙ্খলা পরিস্থিতি কি আর কি একটু পরেই রায়দান অর্থাৎ রায় ঘোষণা, তার আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন গোটা বাংলাদেশ জুড়ে? দেখো, শুধুমাত্র ঢাকা নয়, গোটা বাংলাদেশ জুড়েই যেমনটা তুমি বলছো এই পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে। গতকাল সন্ধেবেলা ঢাকা মেট্রোপলিটন পুলিশের তরফে নির্দেশ দেওয়া হয়েছে, যদি কাউকে হিংসা ছড়াতে দেখা যায়, কাউকে কোথাও অগ্নিসংযোগ করতে দেখা যায়, তো ঢাকা পুলিশ তৎক্ষণাৎ যাতে এই গুলি চালানোর নির্দেশ তাদেরকে দেয়া হয়েছে। এবং এই গোটা বিষয় নিয়ে কিন্তু ইতিমধ্যেই উত্তেজনার পরিস্থিতি বাংলাদেশ জুড়ে। এখনো পর্যন্ত গতকাল রাত থেকে বিভিন্ন জায়গায় যে খবর সামনে আসছে, বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ করা হচ্ছে, অ্যাম্বুলেন্সে আগুন ধরানো হচ্ছে, এই রকম অশান্ত পরিস্থিতি বাংলাদেশে রয়েছে। এখনো পর্যন্ত বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণের বাইরে। আজকে আদালতের রায়দানের পর পরিস্থিতি আরো জোরালো হতে পারে, তেমনটাই কিন্তু মনে করা হচ্ছে বাংলাদেশের তরফে। এবং সেখানকার পুলিশ এখনো পর্যন্ত এই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের ক্ষেত্রে ব্যর্থই বলা যেতে পারে। কেননা অন্তর্বর্তীকালীন ইউনূস সরকারের তরফে আদালতে যে আবেদন করা হয়েছে, প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের আবেদন তারা জানিয়েছে, তাই সেক্ষেত্রে আওয়ামী লীগের তরফে যে ডাক দেওয়া হয়েছে, তাতে এই লকডাউন পরিস্থিতি ঘিরে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো অবনতি ঘটতে পারে, তেমনটাই কিন্তু মনে করা হচ্ছে। বেশ। এদিকে বাংলাদেশের জেলে ভারতীয় মৎস্যজীবীর মৃত্যুতে রহস্য। বিশেষভাবে সক্ষম মৃত মৎস্যজীবী কাকদ্বীপের বাড়িতে বুক ফাটা কান্না। খুনের অভিযোগ তুলে তদন্তের দাবিতে সরব হয়েছে তার পরিবার। মাছ ধরে ভাত জোটে, বঙ্গোপসাগরে সেই মাছ ধরতে গিয়ে প্রাণ গেল বছর 25-এর বাবলু দাসের। বাংলাদেশের জেলে বিশেষভাবে সক্ষম বাবলু দাসের মৃত্যুতে তৈরি হয়েছে রহস্য। দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপের পশ্চিম গঙ্গাধরপুর এখানকার বাসিন্দা বাবলু দাস কথা বলতে পারেন না, কানে শোনেন না, মাছ ধরে সংসার চালান। গত জুলাই মাসে কাকদ্বীপ থেকে এফবি মঙ্গলচণ্ডী ট্রলারে ওঠেন। অভিযোগ 14 জুলাই আন্তর্জাতিক জল সীমান্ত পার করে দুটি ট্রলার, একটি এফবি মঙ্গলচণ্ডী আর একটি এফবি ঝড়। 34 জন মৎস্যজীবীকে আটক করে বাংলাদেশের কোস্টগার্ড, তাদের তুলে দেয় সেখানকার পুলিশের হাতে। তারপর থেকে 34 জনই জেলে। অভিযোগ সেখানে বাবলুর উপর অত্যাচার চালানো হয়, তার জেরে মৃত্যু বলেই পরিবারের দাবি। আমার ছেলে কানে শুনে না, কথা বলতে পারে না, কথা বলতে পারছে না, তাই সে বাবা ছেলে কথা মারি দিই, তাইলে আমরা বাংলাদেশ থেকে সারা হবো সবাই। তাইলে ওই ছেলে মারা গেলে কেউ আর এই কথা ব্যাখ্যা করতে পারবো না যে এই ছেলেটার এইভাবে মারছে। মৃত মৎস্যজীবীর পরিবারের দাবি, শনিবার বাংলাদেশ হাইকমিশন থেকে তাদের সঙ্গে যোগাযোগ করা হয়, বাবলু দাসের মৃত্যুর খবর জানায়। দাবি করা হয় হার্ট অ্যাটাকে মৎস্যজীবীর মৃত্যু হয়েছে, তা মানতে নারাজ পরিবার। অল্প বয়সী ছেলে হাইকমিশন জানিয়েছেন ওনার একটা হার্ট অ্যাটাক হয়েছে, তার জন্যই ওর মৃত্যুটা ঘটেছে ওখানে, এরকম একটা প্রাথমিক খবর আসছে। ময়নাতদন্ত হচ্ছে, দেখা যায়। আর উনি জেলের ভেতরেই ছিলেন, বাইরে থাকার কথা নয়, মারা গেলে হয়তো জেলের ভেতরেই মারা গেছে।
শনিবার রাতে ভারতীয় জল সীমান্তে ঢুকে পড়ে বাংলাদেশের একটি ট্রলার। 29 জন মৎস্যজীবীকে আটক করে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। তাঁদের ফ্রেজারগঞ্জ উপকূল থানার হাতে তুলে দেওয়া হয়। গত বছর অক্টোবরে বাংলাদেশের প্রায় 90 জন মৎস্যজীবীকে এপারে আটক করা হয়। তারা কিন্তু এদেশের সেবা যত্নই পান, কিন্তু বাংলাদেশে একেবারে উল্টো ছবি। গত অক্টোবরে কাকদ্বীপের 95 জন মৎস্যজীবীকে আটক করা হয় বাংলাদেশে। অভিযোগ, কাকদ্বীপের নিরীহ মৎস্যজীবীদের হাত পা চোখ বেঁধে বেধড়ক মারধর করা হয়। রাজ্য সরকারের তৎপরতায় তাঁরা শেষমেশ দেশে ফেরেন। এবার বাংলাদেশে আটক মৎস্যজীবীর মৃত্যু। পরিবারের দাবি, পুলিশের মারেই মারা গিয়েছেন যুবক। কাকদ্বীপ থেকে বিশ্বজিৎ হালদার, নিউজ 18 বাংলা। এসআইআর চালু হতেই বাংলাদেশে ফেরার হিড়িক। সীমান্তে জড়ো 300-র বেশি বাংলাদেশি। স্বরূপনগরের হাকিমপুর চেকপোস্টে বাংলাদেশির ভিড়। অনুপ্রবেশের পর ভারতের বিভিন্ন জায়গায় বসবাস, বছরের পর বছর ভারতের শ্রমিক পরিচারিকার কাজ। অনুপম রয়েছে আমার সঙ্গে। অনুপম, এসআইআর চলছে, এসআইআর কাজ শুরু হয়েছে, আর এই এসআইআর চালু হতেই বাংলাদেশে ফেরার হিড়িক সীমান্তে। কি ছবি? হ্যাঁ দেখো প্রিয়াঙ্কা, একদম এরকমটাই ছবি। একদম যে ভারত বাংলাদেশের যে স্বরূপনগরের যে হাকিমপুর সীমান্ত, সেই হাকিমপুর সীমান্তে আজ সকালেই কিন্তু এরকম ছবি আমাদের ক্যামেরায় ধরা পড়লো। এখানে প্রায় কিন্তু 300-র বেশি, এখনো পর্যন্ত প্রায় 300-র বেশি বাংলাদেশি, যারা এতদিন ধরে অবৈধভাবে ভারতে বসবাস করছিল বিভিন্ন রাজ্যে, এমনকি আমাদের রাজ্যেও বিভিন্ন পরিচারিকার কাছ থেকে শুরু করে বিভিন্ন ভাটা বা বিভিন্ন শ্রমিকের কাজ করতে আত্মগোপন করেছিল। তারা কিন্তু এসআইআর চালু হতেই কিন্তু তারা সীমান্তে জড়ো হয়েছে তারা বাংলাদেশে যাওয়ার জন্য। এবং এখনো পর্যন্ত প্রায় 300-র কাছাকাছি মহিলা পুরুষ দিয়ে, শিশু দিয়ে কিন্তু তারা বাক্স প্যাকেট নিয়ে সব সীমান্তে এসে হাজির হয়েছে। এবং বিএসএফ কিন্তু তাদের কিন্তু এক কথায় বলা যেতে পারে বিএসএফ তাদের কিন্তু সীমান্ত পার হতে দিচ্ছে না। এবং সূত্র মারফত আমরা জানতে পেরেছি যে এই যে 300 কাছাকাছি বা 300-র বেশি যে বাংলাদেশিরা জড়ো হয়েছে সীমান্তের পারে, এরপরে কিন্তু আরো প্রচুর বাংলাদেশি কিন্তু এখনো তারা কিন্তু রাস্তায় আছে এবং এই সীমান্তের আশেপাশে গ্রামের বিভিন্ন জায়গায় কিন্তু তারা আত্মগোপন করে আছে। তারাও কিন্তু সুযোগ পেলেই কিন্তু বাংলাদেশের বর্ডার পার হয়ে কিন্তু বাংলাদেশে তারা চলে যাবে। এই যে যারা বাংলাদেশি, যারা এতদিন ধরে বাংলাদেশে যারা অবৈধভাবে ভারতে প্রবেশ করার পরে বা ভারতের শুধু আমাদের বাংলায় না, বাংলার বাইরেও বিভিন্ন রাজ্যে তারা বিভিন্ন শ্রমিকের কাজ করতো, পরিচারিকার কাজ করতো, বিভিন্ন জায়গায় আত্মগোপন করেছিল। এদের কাছে কোনো ভারতীয় কোনো রকম ডকুমেন্ট এরা তৈরি করতে পারেনি, যে কারণে কিন্তু অকর্তা তারা কিন্তু বাংলাদেশে ফিরে যাওয়ার জন্য উদ্যোগ চেষ্টা করছে। বেশ, তারপরে কি কোনো কাগজপত্র নেই, আধার কার্ড, আই কার্ড কিছু নেই, অবৈধভাবে থাকতেন, তারপরে এখন চলে যাচ্ছে বাংলাদেশে বাড়ি। আচ্ছা, বাংলাদেশে বাড়ি। হ্যাঁ। এখানে কোথায় ছিলেন এতদিন? বিরাটি থাকতেন, কোনো কাগজপত্র নেই, না, অবৈধভাবে থাকতেন। হ্যাঁ।